পরিকল্পনা ছাড়া এইভাবে খুন করা অসম্ভব। এই পালা বদলের যে মূল কারিগর বলতে পারেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার অন্যতম বিশ্বস্ত সহকারী বলতে পারেন, তার পিএ। ফলে তাকে খুন করে আসলে কি বার্তা দিতে চাইছে? তারা এতদিন তোলা তুলেছে, এই বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা আজকে মানে তৃণমূলের তোলা নিয়ে বক্তব্য রাখছে, মানে ওর ধান্দা করছে কি করে বিজেপি ঢুকবো। আর বিজেপি যদি এগুলোকে নেয়, যে অবস্থা তৃণমূল রয়েছে ওই অবস্থা একই বিজেপির হবে। চেনে বুঝে রেকি করে পরিকল্পনা করে সুপরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। মমতা ব্যানার্জি জানে না যে বেসিক্যালি এই কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে যে খুব স্বাভাবিকভাবে যদি আপনি না পদত্যাগ করেনও খুব স্বাভাবিকভাবে একটা নোটিশ দেবে, আপনাকে ঘাট ধাক্কা ধরে বের করবে। এই ঘাট ধাক্কা খেতে আমার ভালো লাগে। সুপ্রিম কোর্টে মুভ করছেন, কি পাবেন? মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এখানে ঘাট ধাক্কা পেলেন, ওখানে একটা থাপ্পড় খেয়ে আসবেন কোথায়? সুপ্রিম কোর্টে গিয়ে। তখন কি বলতেন? সিবিআই খারাপ। যেই দুদিন হলো হেরে গেছেন, এখন বলছেন ওই যে খুনের, আজকে শুনলাম এই সিবিআই তদন্ত চেয়েছে, সিবিআই তদন্ত চেয়েছে, সিবিআই না তদন্ত। একদিনে সিবিআই ঠিক ভালো হয়ে গেল। এমন একজন মুখ্যমন্ত্রী যিনি দুবার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারলেন একই মানুষের কাছে। পরিকল্পনা ছাড়া এইভাবে খুন করা অসম্ভব। দেখুন, যে কোনো খুনের পিছনে মোটিভ থাকে, আমাদের আইনি পরিভাষায় যাকে বলে মেনসিয়া। এই যে একটা খুন হলো, তার পিছনের উদ্দেশ্য কি, এইটাকে আনাট করতে হবে তদন্ত এই সংস্থাকে, এবং তদন্ত করে নির্দিষ্ট তদন্ত করে এর পিছনে কে রয়েছে, কারা করিয়েছে। দেখুন, এইভাবে একটি মানুষ সে কোন জায়গায় থাকছে আপনি দেখেছেন, যে অলরেডি উঠে এসছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে যে গাড়ি ব্যবহার করা হয়েছে, সেই গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটিও ফেক করা হয়েছে। যে এত পরিকল্পনা, সেই মানুষটি কখন যাচ্ছে, কোন জায়গায় যাবে, এটা তো যদি পরিকল্পনা না থাকে, আগে থেকে রেকি না থাকে, কোনোদিন সম্ভব না। ফলে নির্দিষ্ট পরিকল্পনা করেই যে খুন করা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। খুনের উদ্দেশ্য নিশ্চিতভাবেই এই তদন্তকারী সংস্থাকে বের করতে হবে, তদন্ত করেই বের করতে হবে, এবং খুনিদের দৃষ্টান্তমূলক, সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি। কেন? তার কারণ দেখুন, যে ব্যক্তি খুন হয়েছে সে ব্যক্তির পরিচয় কি, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কি এবং কোন সময়ে খুন হচ্ছে। রাজ্যে পালাবদল হলো, নতুন সরকার এখনো শপথ নেয়নি, মন্ত্রিসভা এখনো শপথ নেয়নি। এই পালা বদলের যে মূল কারিগর বলতে পারেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার অন্যতম বিশ্বস্ত সহকারী বলতে পারেন, তার পিএ। ফলে তাকে খুন করে আসলে কি বার্তা দিতে চাইছে? আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গের অবস্থা কি ছিল? জঙ্গলমহলের অবস্থা, উত্তরবঙ্গের অবস্থা, কুচবিহারের অবস্থা, পাহাড়ের অবস্থা। আমি কালকে জহরবাবুর একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছেন যে, ইন্টারভিউর একটা অংশে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর থেকেও বিরোধী নেত্রী হিসেবে মোর ডেঞ্জারাস। দেখুন, উনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করেছেন, আশেপাশে একটা চক্র তৈরি করেছিলেন দুর্নীতির, সেটা এক জিনিস। কিন্তু যদি আবার সেই রাজনীতি ফিরে আসে, জঙ্গলমহলের অস্থিরতা, উত্তরবঙ্গের অস্থিরতা, কুচবিহারের অস্থিরতা, কেউ অস্থিরতা রাজনীতি করতে চাইছে না তো, সেটা খুঁজে বের করতে হবে। এবং দেখুন, খুন, ওই যে মোটিভটা, ওই মোটিভটা বের করা, সেটা তদন্তকারী সংস্থার মানে সর্বপ্রথম কাজ হবে। যে খুন করলো কে, করালো কে, করার পিছনে দায়ী কারা, এইটা বের করতে হবে। এবং সেটা বের করলেই তবেই এই খুনের প্রকৃত বিচার পাওয়া সম্ভব হবে, অন্যথায় নয়। ফলে এই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সময়ে খুন হয়েছে, দেখুন, গোটা রাজ্যের মানুষ তৃণমূলের দ্বারা তিতিবিরক্ত হয়ে গেছে। এমন কোনো মানুষ নেই যে তৃণমূলের দ্বারা তিতিবিরক্ত হয়নি, এরকম কোনো মানুষ নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত, একদম নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, প্রত্যেককে। ফলে এই যে ভোট দেখছেন, একেবারে তৃণমূলের বিরুদ্ধে যে যেখানে পেরেছে ভোট দিয়েছে। ফোর কর্নার ফাইট হয়েছে,
বিজেপি বিপুল ম্যান্ডেট নিয়ে এসছে এবং এই সময় আমার বলতে কোনো বাধা নেই, বিজেপির নেতারা তারা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমার বলতেও কোনো বাধা নেই। দেখুন, শুভেন্দু বাবু হোক, শ্রমিক বাবু হোক, সজল বাবু হোক বা অন্যান্য যারা, তারা বারবার বলছেন, কিন্তু তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখন ঘটনা ঘটাচ্ছে কে এবং কারা? আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। যেদিন ফলাফলের দিন ওই 12টা 12:30 নাগাদ যাদবপুরের 8B বাস স্ট্যান্ড, মানে পুরো বাস স্ট্যান্ডের ওইখানে ওই যে 8B বাস স্ট্যান্ড, ওই যে লেনিন মূর্তির থেকে ওই ভিতরে যেটা ঢুকে গেছে, যেখানে বুক স্টলটা হয়, তৃণমূলের ঝান্ডায় সব চারিদিক মোড়া এবং অটোগুলোতেও তৃণমূলের ঝান্ডা লাগানো। জাস্ট 1 ঘন্টা পরে যখন ট্রেনটা গোটা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছে বিজেপি আসতে চলেছে, উইদিন অ্যান আওয়ার পুরো রাস্তার সিনারিও চেঞ্জ, সব বিজেপির ঝান্ডা, ইভেন অটোগুলোতেও বিজেপির ঝান্ডা লেগে গেছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এই ঝান্ডাগুলো পেলো কোথা থেকে, এই ঝান্ডাগুলো আসলো কোথা থেকে। মানে যারা 1 ঘন্টা আগে তৃণমূল ছিল, 1 ঘন্টা পরে তো সব বিজেপি হয়ে গেল। দেখুন, এই যে অংশটা, এই যে যারা এই ঝান্ডার পরিবর্তন এই 1 ঘন্টার মধ্যে করছে, এরাই হচ্ছে মূলত ওই দুষ্কৃতী। তার কারণ এই দেখুন, আপনি দেখবেন এখন কিছু মানুষজনের বক্তব্য, এই যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, যারা এতদিন অত্যাচারী ছিল বিভিন্ন অংশে, আমি আর তাদের নামের মধ্যে যাচ্ছি না, নাম বলে তাদের গৌরবান্বিত করতে চাইছি না, যারা এতদিন তোলা তুলেছে এই বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা আজকে মানে তৃণমূলের তোলা নিয়ে বক্তব্য রাখছে, মানে ওর ধান্দা করছে কি করে বিজেপি ঢুকবো। আর বিজেপি যদি এগুলোকে নেয়, যে অবস্থা তৃণমূলের হয়েছে ওই অবস্থা একই বিজেপির হবে। এই যেগুলো ধান্দাবাজ ছিল, যেগুলো এতদিন তোলা তুলেছে, দুর্নীতি করেছে, মানুষকে অত্যাচার করেছে, পিটিয়েছে, ভোটের দিন ভোট লুট করেছে, তাদেরকে যদি এবার বিজেপি নেই, তাহলে একই পরিণতি বিজেপিরও হবে। ফলে বিজেপিকে এই বিশেষ সজাগ থাকতে হবে। তবে আমি এখনো পর্যন্ত যা দেখেছি, শ্রমিক ভট্টাচার্য তিনি সম্ভবত বলেছেন যে আগামী 1 মাস কোনো প্রকার কাউকে নেওয়া হবে না মানে দলে। দেখুন, কোথাও না কোথাও এই রাজনীতির না শেষ হওয়া উচিত। এই যেই ক্ষমতার পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে ভোল পাল্টে পতাকা ধরে নিলাম। দেখুন, যে দল হারবে সে দলের কিছু করার নেই, যে যাবার সে যাবেই, যে ধান্দাবাজ সে যাবেই। কারণ হারা দল কোনোদিন শত চেষ্টা করেও তার ওই যে নেতাটি চলে যেতে চাইছে বা যে ধান্দাবাজি চলে যেতে চাইছে তাকে আটকে রাখতে পারবে না। কারণ তার উদ্দেশ্যই হলো যে দল ক্ষমতায় রয়েছে তার সঙ্গে থাকা। ফলে যে দল ক্ষমতায় এসছে তাকে ডিসাইড করতে হবে যে না, এই ধান্দাবাজদের আমরা নেব না। এগুলো তৃণমূলের আমলে ধান্দাবাজি করেছে, এবার তৃণমূল চলে গেছে, আবার আজকে আমার কাছে এসছে ধান্দাবাজি করতে, আবার আগামীকাল যদি অন্য কোনো রাজনৈতিক দল আছে ধান্দাবাজি করতে, সেখানে ছুটবে। আগামীকাল যদিও যদি সিপিএম আসে, সিপিএম এ ঢুকবে, যদিও সিপিএম সাধারণভাবে নেয় না, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে ধান্দাবাজগুলো, এই ধান্দাবাজগুলোকে দলে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, টু বি স্পেসিফিক, যে এই যে ফিরদৌস দা, আপনার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন একজন তরুণ কিরমভাবে হত্যা করা হলো, তিনি আদালতে মুভ করবেন। আপনিও কি আদালতে মুভ করবেন? অবশ্যই অবশ্যই। আর দেখুন, আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই যে চন্দ্রনাথ রথ তিনি অত্যন্ত তরুণ এবং আমি বলতে অত্যন্ত সুভদ্র মানুষ। আমার যা বিশেষ করে আপনাদের মতো সাংবাদিকরা তার সঙ্গে বিভিন্ন সময় ডিল করতেন, আপনারাই এসে বলেছেন যে অত্যন্ত সুভদ্র মানুষ। মানে ইভেন তার কাছে বিভিন্ন নথি, ধরুন হয়তো বিধানসভার কোনো নথি প্রয়োজন, বিভিন্ন সময় বহু মানুষকে তিনি সাহায্য করেছেন এবং অত্যন্ত মানে মিষ্টভাষী একজন মানুষ। এইরকম মানুষকে, এবং তার সাথে রাজনীতির মানে আমি যতটুকু বুঝেছি, তিনি একজন রাজনৈতিক নেতার কাছে একজন মানুষ যিনি তার কর্মকাণ্ডটা সম্পূর্ণভাবে তিনি পরিচালনা করেন সেই মানে অরাজনৈতিকভাবে।
তিনি হয়তো তার প্রোগ্রাম ঠিক করেন। এবার আপনি বলবেন কি তার মধ্যে রাজনীতি? নিশ্চিত রাজনীতি, কিন্তু রাজনৈতিক তিনি তো আর মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন না। তিনি তো আর কোনো মানে নেতা বা নেত্রীকে ধরুন রাজনৈতিক আক্রমণও করে না। কোনোদিন হয়তো অনেকেই তার হয়তো মুখটাও হয়তো চিনতেন না, এত গুরুত্বপূর্ণ কাজ করতেন কিন্তু মুখটাও চিনতেন না। আমাকে আজকেই আমার ওই মধ্যমগ্রাম যে মিউনিসিপ্যালিটির একজন কর্মচারী, তিনি মানে একজন আধিকারিক, তার মামলা এখনো হাইকোর্টে পেন্ডিং, তো তিনি তার বাড়ি থেকে খুব বেশি দূরও না যে ঘটনা ঘটেছে, বা এই যে চন্দ্রনাথ রথ তার বাড়িও বেশি দূর না, তিনি যেখানে থাকেন মাত্র বললো 1 কিলোমিটার দূর। কিন্তু মানে এলাকায় যদি একটা গুরুত্বপূর্ণ মানুষ থাকে স্বাভাবিকভাবেই তার পরিচয় জানে। এবং শুধু তাই না, তিনি মানে এই মিউনিসিপ্যালিটির যে মিউটেশনগুলো করাতেন, ফলে উনি যেহেতু ভাড়ার বাড়ি, সেই জন্য মিউটেশন কার কি সব বোঝার স্কোপ ছিল না। ইভেন আমাদের এক বিচারপতির নাম করে বলেন, সেই বিচারপতি মানে আমরা মানে কলকাতা হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে বর্তমানে তিনি বিচারপতি, তারও নাকি ওখানে ফ্ল্যাট আছে, তিনি জানেন। কিন্তু এই মানুষটি যে এত গুরুত্বপূর্ণ মানুষ, তিনি জানতেনও না, মানে এলাকার লোক তিনি জানতেনও না যে এখানে শুভেন্দুবাবুর একজন পিএ থাকেন। তাহলে তিনি কতটা মানে এই যে লোক সমক্ষে না থেকেও এত গুরুত্বপূর্ণ কাজ করতেন, সেই মানুষটিকে যখন টার্গেট করা হয়েছে মানে একেবারে জেনে বুঝে রেকি করে পরিকল্পনা করে সুপরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। এই সুপরিকল্পিত খুনের পিছনে এই যে অশান্তি সৃষ্টি কিনা এটা তদন্ত করতে হবে, উদ্দেশ্য কি, মোটিভ কি। এবং একটা সরকার তার পতন ঘটলো, আর একটা সরকার তারা এই মুহূর্তে মন্ত্রিসভা তৈরি করবেন, শপথ নেবেন এই অন্তর্বর্তীকালীন সময়ে, কিসের জন্য? আর আরেকদিকে আপনি যদি চিত্র দেখেন, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বো না, ও কি ভেবেছে যে মুখ্যমন্ত্রীর পদ কি মানে পারমানেন্ট চেয়ার ধরে আঁকড়ে ধরে থাকলে মানে মুখ্যমন্ত্রী পদে থাকবেন? এই সংবিধানটা কি মানে গঙ্গার জলে ভেসে গেছে? উনি জানেন না যে মেয়াদ সম্পন্ন হয়ে গেছে, গভর্নরের ক্ষমতা কি উনি জানেন না? গভর্নরের প্লেজারে একজন মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টেড হন। না না না, ফিরদৌসদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি হারেননি, তাকে জোর করে ক্ষমতা দখল করেছে, তাদের বলছে দেবো না। আচ্ছা, পৃথিবীতে কোনো চোরকে বলেছেন যে আমি চুরি, বলতে শুনেছেন যে সে চুরি করেছে? আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা মানে এমনভাবে তার মস্তিষ্কে বসে গেছে যে তিনি এই যে মানুষের যে রায়, ম্যান্ডেট, সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। দেখুন, আমি তুলনা করতে চাই না, তুলনা করা একেবারেই অসমীচীন। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ভাবুন, তিনি ট্রেনটা বুঝতে পেরেছেন। তার রাজভবন যাওয়ার কথা, এখন লোকভবন নাম হয়েছে, যাওয়ার কথা 2টোর সময়, চলে গেলেন 12টার সময়। ট্রেনটা বুঝতে পেরেছেন, জনগণ প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, আপনিও জানেন ভালো করে, মমতা ব্যানার্জি জানে না যে বেসিক্যালি এই কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে যে খুব স্বাভাবিকভাবে যদি আপনি না পদত্যাগ করেনও, খুব স্বাভাবিকভাবে একটা নোটিশ দেবে, আপনাকে ঘাড় ধাক্কা ধরে বের করবে। এই ঘাড় ধাক্কা খেতে আপনার ভালো লাগে? সুপ্রিম কোর্টে মুভ করছেন, কি পাবেন? মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মুভ। এখানে ঘাড় ধাক্কা পেলেন, ওখানে একটা থাপ্পড় খেয়ে আসবেন। কোথায়? সুপ্রিম কোর্টে গিয়ে। এখানে ঘাড় ধাক্কা খেলেন গভর্নরের, ওখানে গিয়ে থাপ্পড় খেয়ে আসবেন। আইনি থাপ্পড় বলছি। দেখুন, আমি এতদিন উনি ক্ষমতায় ছিলেন, উনি যা যা দুর্নীতি করেছেন বলেছি এবং তার বিরুদ্ধে মামলা করেছি। দেখেছেন একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, কোর্ট মনিটর সিবিআই। তখন কি বলতেন? সিবিআই খারাপ। যেই 2 দিন হলো হেরে গেছেন, এখন বলছেন ওই যে খুনের, আজকে শুনলাম এই সিবিআই তদন্ত চেয়েছে, সিবিআই তদন্ত চেয়েছে। সিবিআই না তদন্ত, একদিনে সিবিআই ঠিক ভালো হয়ে গেল। আজও তো বিজেপি ক্ষমতায়, আজও তো কেন্দ্রে বিজেপি ক্ষমতায়, সিবিআই ভালো হয়ে গেল। এগুলো দ্বিচারিতা, মানুষ এই জন্য একে ছুড়ে ফেলেছে। বলছে তীব্র নিন্দা জানাচ্ছি এরকম ঘটনা ঘটেছে। দেখুন, নিন্দা জানাচ্ছেন, কিন্তু আমি বলছি, দেখুন, বলতে বাধ্য হচ্ছি দাদা, আপনি যদি ভোট পরবর্তী হিংসা দেখেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিভি চ্যানেলে আমি বলে এসেছিলাম, ইভেন যেদিন ভোট চলছিল সেদিন বলে এসেছিলাম, দেখুন এই ভোটে প্রি পোল ভায়োলেন্স নেই, পোল ডে ভায়োলেন্স নেই, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা প্রভূত। আপনি যদি দেখেন পোস্ট পোল ভায়োলেন্সের শিকার কারা হচ্ছে, এইটা দেখলেই বুঝতে পারবেন যে ভায়োলেন্স কারা করছে।
আপনি গোটা রাজ্য জুড়ে দেখুন পোস্ট পোল ভায়োলেন্সের শিকার কারা হচ্ছে। দেখুন এই রাজ্যে না বহুদিন মানুষ এই খুনের রাজনীতি দেখেছে, এবার বন্ধ করুন খুনের রাজনীতি, অস্থিরতার রাজনীতি বহুদিন মানুষ দেখেছে। মানুষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন অস্থিরতা খুনের রাজনীতি দেখেছিলেন, জঙ্গলমহলের খুন, উত্তরবঙ্গের অস্থিরতা। তারপরে তিনি ক্ষমতায় আসার পরে দুর্নীতিগ্রস্ততা দেখেছেন, দুর্বৃত্ত রাজ দেখেছেন। আবার উনি বিরোধী নেত্রী, যদিও মানুষ প্রত্যাখ্যান করেছে। এমন একজন মুখ্যমন্ত্রী যিনি দুবার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারলেন একই মানুষের কাছে, শুভেন্দু অধিকারী মানুষের। এটা জোর করে করানো হয়েছে, এটা এই মানে ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিস হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিক জায়গায় 100টা সিট মানুষের ম্যান্ডেটটা মানতে শিখুন। এটাই হচ্ছে যে ক্ষমতার মানে মোহে বুঁদ হয়ে যাওয়া। মানুষের ম্যান্ডেটটা মানতে শিখুন। দেখুন আপনাকে আমি কতগুলো কথা বলি যে এই ভোটে যে হারতে চলেছিল কেন, আমি তার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছিলাম বলেই বলেছিলাম যে আর যাই হোক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে না। দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের মূল ভোট ব্যাংক কি, মানুন বা না মানুন, মুসলিম ভোট ব্যাংক। আপনি যদি উত্তরবঙ্গের অংশে চলে যান, মানে মুর্শিদাবাদ, মালদা সহ তার উপরের জেলাগুলো উত্তরবঙ্গের, সেখানে মানুষজন মূলত কংগ্রেস এবং সিপিএম সহ অন্যান্য বামপন্থী দলদের ভোট দিয়েছে। আপনি দক্ষিণবঙ্গে চলে আসুন, দক্ষিণবঙ্গে মূলত দেখবেন সেখানে এই যে মুসলিম ভোট ব্যাংক বলুন, সংখ্যালঘু ভোট বলুন, সেটা মূলত দিয়েছে আইএসএফ এবং বাম সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলোতে, এবং তৃণমূলও পেয়েছে। ফলে কি হয়েছে, একদিকে মুসলিম ভোট সেটা ভাগ হয়েছে, তৃণমূল, বাম, সিপিএম সহ বাম দলগুলো, আইএসএফ, কংগ্রেসে, ফোর কর্নার ফাইট। আর অপরদিকে মানে যেটা ওরা মানে হিন্দু মুসলিম করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। এই রাজ্যে হিন্দু মুসলিম রাজনীতি যদি কেউ এনে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে জুড়েছে ওর যে এই যে এতদিন দুর্নীতি করে তরুণ সম্প্রদায়কে ও নিজের কাছ থেকে দূরে সরিয়েছে। কোনো সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ নেই, বছরের পর বছর বিজ্ঞপ্তি নেই, আর যদি বা বিজ্ঞপ্তি প্রমাণ দুর্নীতি, বেসরকারি কর্মসংস্থান নেই। ঢেলে বেকাররা তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে। ফলে সেই ভোটটা বিজেপি সেই ভোটে একটা বড় অংশ বিজেপি পেয়েছে। মহিলাদের ভোটের আগে এই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আমি আগেও বলেছিলাম যে ভাতা দিয়ে একবার দুবারের বেশি জেতা যায় না। আপনি যদি পার্মানেন্ট কাজ না দিতে পারেন, আপনি ভাতা দিয়ে জিতবে ভেবেছিলেন? এই যে 1,500 টাকার এই বেকার ভাতা, যুবসাথী, কি হলো? মানুষজন কাজ চাই, চাকরি চাই, পার্মানেন্ট কাজ চাই। আপনি ভেবেছিলেন ওই 1,500 টাকা করে ভাতা ঘোষণা করে দেবো, লোকে আমাকে ভোট দেবে, আমি আবার ড্যাং ড্যাং করে চলে আসবো, আমি আবার লুটতরাজ চালু করব। মানুষজন ছুঁড়ে ফেলেছে। একদিকে দুর্নীতি, অপরদিকে দুষ্কৃতিরাজ, এই দুর্বৃত্তদের নিয়ে চলা। নেতা কারা ছিল? আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের নেতাগুলোর কথা ভাবুন, কারা নেতা ছিল? সব হচ্ছে দুষ্কৃতি, না হলে দুর্নীতিগ্রস্ত, আর না হলে কিছু কিছু ক্ষেত্রে উভয়ই। নাহলে ভাবুন, মানে এই গোটা ভোট পর্বে, নির্বাচন পর্বে সব থেকে পপুলার গান কি? মারচোর। কেন? বলছে তুই বোম বান্ধিস, মাছ চুরি করিস। মানুষজন এটা জেনেছে, বুঝেছে। জিয়া মমতা ব্যানার্জি যাকে নেত্রী হিসাবে মানুষজন ভোট দিয়েছিল, বিরোধী নেত্রী হিসাবে মানুষ পছন্দ করেছিল, তার লড়াই আন্দোলনকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তাকেই বলছে এ আমার ডান হাত। ও বোম বাঁধা লোক তোমার ডান হাত হবে, আর মানুষ তোমাকে ভোট দেবে? ছুঁড়ে ফেলেছে।
না না, আমি বলবো ফিরদৌস দা, আপনারা যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন যে বিজেপি কেন্দ্রীয় সরকারকে, এই নির্বাচনটা তাদের বিজেপির সাথে ছিল না, ছিল ইলেকশন কমিশনের সাথে। কি বলবেন? দেখুন, ইলেকশন কমিশনের সাথে লড়তে গিয়ে ওরা বেসিক্যালি যেটা করেছে, ওরা বেসিক্যালি ভেবেছিল এই লড়াইটা ইলেকশন কমিশনের সাথে একটা মক ফাইট করে মানুষকে উত্তপ্ত করে ভোটটাকে ভণ্ডুল করো। এখন বলছে মানুষ আন্দোলন করো, বলছে তো। ওদের ধান্দা ছিল ভোট ভণ্ডুল করা, ওদের ধান্দা ছিল যাতে কোনোভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটাকে দেখিয়ে একটু সহানুভূতির ভোট পাবে, কিন্তু সেটা হলো না। তো গেছিল ওই সুপ্রিম কোর্টে ওই ধান্দাতে ঘেঁটে দেবো। এই যে নাম বাতিলের এই যে ঘাঁটা, মমতা ব্যানার্জির করা। এই ঘাঁটাটা যদি না ঘাঁটতো, ও ভেবেছিল এই ঘেঁটে দিয়ে ভোটটাকে বানচাল করতে পারলে, রাষ্ট্রপতি শাসন জারি হলে ওর লাভ সুবিধা হবে। সেটা হয়নি। দেখুন, আচ্ছা, অন্য 5টা রাজনৈতিক দলও তো এই ভোটে অংশগ্রহণ করেছে, কেউ ভোটে জিতেছে, কেউ হেরেছে। বেশিরভাগ জন দেখুন, সিপিএম একটা এমএলএ পেয়েছে, কংগ্রেস 2টো, তার মধ্যে একজনের তো নাম বাদ হয়ে গেছিল, আমি মামলা করে তাকে নাম ইনক্লুড করেছি। অন্য রাজনৈতিক দল আইএসএফ, তারা একটা বিধায়ক নির্বাচিত হয়েছে, নওশাদ সিদ্দিকী। তারা তোকে বলছে না যে ভোট মানে ভোটে ওই আমাদেরকে কারচুপি করে হারিয়ে দিয়েছে। আইএসএফ এর তো অনেক ক্যান্ডিডেট হেরেছে। কোহিনুর মজুমদার, রবীন্দ্রনাথ ঘোষ, তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এই অবস্থা। কি বলবেন? এখন সব সাধু পাবেন, তৃণমূলে সব সাধু পাবেন, আর সব ধান্দা খুঁজছে এখন কি করে বিজেপি জয়েন করা যায়। এইগুলো হচ্ছে সব ধান্দাবাজ। আপনি সুপ্রিম কোর্টে কি মুভ করছেন চন্দ্রনাথ রথের মৃত্যু নিয়ে, বা আপনি কি আদালতে মুভ করছেন? না না, সেটা তো তার পরিবার ঠিক করবেন নিশ্চিতভাবে। দেখুন, তাদের সরকার তৈরি হয়েছে, তাদের সরকার, মানে আমি মনে করি যে বিজেপি সরকার তৈরি হয়েছে, এবং যারা তদন্ত করবে তারা সঠিক তদন্ত করবে। আপনি কি পাশে থাকবেন আইনজীবী হিসেবে? দেখুন, সব সময় যে কোনো মানুষের, আপনি দেখেছেন সজলবাবুর পুজো আটকাতে চেয়েছিল, আমি ছিলাম। আপনি দেখেছেন যে মহতাব শেখ, তার নাম ডিলিট হয়ে গেছিল, তার পাশে ছিলাম। অধীরবাবুও বলে, আমার কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বা অরাজনৈতিক ব্যক্তি, যার যেখানে আইনি প্রয়োজন সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আইনি প্রয়োজনে সহায়তা করার জন্য আমার রাজনৈতিক তার কি পরিচয়, কি তার মানে সামাজিক পরিচয়, কি তার ধর্মীয় পরিচয়, ইম্যাটেরিয়াল। তার কারণ আইনজীবী হিসেবে এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য যে প্রতিটি মানুষকে আইনি সহায়তা প্রদান করা। দেখুন, আমাদের দেশে না এই যে বহুত্ববাদী সমাজ, সেখানে এবং এই যে মানুষের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট কিন্তু থাকবেই, মানুষ থাকলেই কনফ্লিক্ট থাকবে। কনফ্লিক্টকে মিনিমাইজ করাটাই হলো আইনি উদ্দেশ্য, এবং এই আইনের প্রয়োগের ক্ষেত্রেও সর্বদাই এটাই হওয়া উচিত যে এই কনফ্লিক্ট যাতে মিনিমাইজ হয়। তো দুর্ভাগ্য হলেও সত্য, কিছু মানুষ, কিছু রাজনৈতিক মানে নেতা নেত্রী, তারা এই কনফ্লিক্টটাকে ম্যাক্সিমাইজ করতে চায়। মূল লড়াইটা হচ্ছে যারা এই কনফ্লিক্টটাকে ম্যাক্সিমাইজ করতে চায় তাদের বিরুদ্ধে। মুখার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গার্ডরেল দিয়ে একদম দুর্গ হয়ে থাকতো সেই যে জায়গাটা। শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একাধিক প্রতিবেশী বলছে আমরা হাফ ছেড়ে বাঁচি, যেন পুনর্জন্ম হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় আমাকে ওখানকার স্থানীয় লোকেরা বলছে এই গলিটায় যে কোথায় যেতে হয়, আদেও কতটা রাস্তা আছে জানতাম না, আজ জানতে পেরে একটা যেন রাস্তা তৈরি হয়েছে। কি বলবেন? সমস্ত গার্ডরেল। দেখুন, আমি প্রথমেই বলি, আমি যেহেতু নাকতলা থেকে কলকাতা হাইকোর্ট আসি, আমি ওই দিক দিয়ে আসি। তো এক সময় আমার এক আত্মীয়, মানে যেহেতু তিনি যাবেন, তো আমার গাড়িতে আসার সময় তিনি বাইরে থাকেন, বিদেশে থাকেন। তো তিনি দেখার পরে ওই যে গার্ডরেল, ওই অত কিছু দেখার পরে মানে তিনি যে দেশে থাকেন সেই দেশের মানে রাষ্ট্রপতিরও এত নিরাপত্তা থাকে না। সে দেশের রাষ্ট্রপতিও হাতে কপি নিয়ে কফি শপে চলে আসেন, অথচ মানে তার যে নিরাপত্তা, জেড প্লাস সিকিউরিটি পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এত লোক, আর রাস্তাটা পারলে প্রায় অর্ধেকটা ঘেরে ফেলেছে। দেখুন, কোনো প্রয়োজন ছিল না। আমি বহু সাংসদ দেখেছি, আমি এমনও সাংসদ দেখেছি যে নিরাপত্তাও নিত না।
কিন্তু এই যে আজকে এই যে ভয়ে মুখটা ভয়ে শুকিয়ে যাচ্ছে, এটা কেন? তার কারণ হচ্ছে আপনারা এগুলোকে, এই প্যাকেজগুলোকে তৈরি করেছেন, মানুষের সাথে দূরত্ব তৈরি করেছেন, নিজের দলের নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ কাউকে মানুষই মনে করেননি, মানুষগুলোকে দুচ্ছাই করেছেন। সবটাই ওই একটা কর্পোরেট মডেল দিয়ে, একটা লুটতরাজ মডেল দিয়ে সবকিছু লুট চালাবো, দিয়ে তারপরে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করব, দিয়ে কিছু হয়নি এরকম একটা পরিবেশ তৈরি করে রাখবো। এইভাবে রাজনীতি করা যায় না, মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে হয়। আপনি দেখেছেন তো যে, আচ্ছা বলুন তো, যে সিপিএম 34 বছর শাসন ক্ষমতায় ছিল, সিপিএম নেতাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মানুষের সাথে মিশতে অসুবিধা হয়েছে? মানুষের সাথেই ছিল। আর যারা মানুষের সঙ্গে ছিল না, যারা দূরত্ব তৈরি করেছিল, তারা কিন্তু মিটে গেছে, তারা কিন্তু বিরোধী অবস্থায় কেউ আর নেই, তাদের ফিরে আসারও কোনো প্রকার স্কোপ নেই। যে তিনি বলেছেন যে তিনি হয়তো মানে প্র্যাকটিসে আসবেন। আমার আজকে তো গোটা কলকাতা হাইকোর্টে মানে মূল গল্পই ছিল মমতা ব্যানার্জি প্র্যাকটিসে আসছে। প্র্যাকটিসে আসুন, দেবার বুঝুন যে বিরোধী থাকা অবস্থায় মামলা করা কি, মামলা করে সেই মামলা লড়া কি, একদম কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চালান। এতদিন তো সরকারের পয়সায় যা হতো, নে মামলা কর, কোটি কোটি টাকা জনগণের করের টাকা কোটি কোটি টাকা মোচ্ছব করেছেন। আসুন না, এসে বুঝুন কদিন টিকে থাকতে পারেন, 1.5 দিন টিকবেন না, অত সহজ না। ক্ষমতায় থেকে 14 তলায় বসে হুকুম জারি, আর এই সকালবেলায় উঠে ছুটতে ছুটতে সারা রাত খেটে ওই 3:30 4টে পর্যন্ত ব্রিফ রেডি করে সকালবেলায় ছুটতে ছুটতে এসে লিভ নিয়ে, বা সকালবেলায় ছুটতে ছুটতে এসে মেনশন করা থেকে শুরু করে একদম মামলা করা পর্যন্ত সারাদিন, আবার এসে ওই মামলার প্রস্তুতি নেওয়া, ক্লায়েন্ট মিট করা, ক্লায়েন্টের তার কি অসুবিধা, তার কি প্রবলেম, সেগুলো জানা বোঝা। আসুন, 2 দিন জনগণ অপেক্ষা করছে, হাইকোর্টের জনগণ, কোর্টের জনগণ, যে কোনো কোর্টে, সে জেলা আদালতে আসুন, হাইকোর্টে আসুন, সুপ্রিম কোর্টে আসুন। আর উনি তো মহান না, উনি সুপ্রিম কোর্টে এর আগে ওনার সাবমিশন শুনেছেন, তাহলে মহান আইনজীবীর মহান সাবমিশন শোনার জন্য গোটা হাইকোর্ট রেডি।